আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। সংঘাতপূর্ণ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। Military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. কঠোর প্রতিশোধের হুমকি ইরানের, ইসরায়েলের 10 স্থাপনায় হামলা। ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। মত বিশ্লেষকদের মিত্র দেশে ঘাঁটি গেড়ে চলছে যুক্তরাষ্ট্রের মোড়লগিরি। যুক্তরাষ্ট্রে বোঝা উচিত ছিল বোমা মেরে সমস্যার সমাধান হবে না। ইরানের নীতি পরিবর্তন করতে পারবে না তারা। তাদের এই পদক্ষেপ পুরো অঞ্চলকেই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। নির্বাচনে অনিয়ম নিয়ে ইসিতে অভিযোগের পর থানায় বিএনপির মামলা দায়ের। শেষ দিনে নিবন্ধনের আবেদন জমা দিচ্ছে বিভিন্ন দল। দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। স্বৈরাচারের শঙ্কায় প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করার বিপক্ষে মত বিএনপির। হঠাৎ অস্থির চালের বাজার। ঈদের পর বস্তা প্রতি দাম বেড়েছে 200 টাকা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ইলিশের কেজি 2000-এর ওপর। র্যাবের সব ব্যাটালিয়নে কাজ শুরু করেছে হিউম্যান রাইটস সেল। বাহিনীর কার্যক্রম জবাবদিহিতায় আনাই লক্ষ্য। স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। অভ্যন্তরীণ আইন তৈরি করা, ডোমেস্টিক ল তৈরি করা ঘুমের উপর। বাংলাদেশে যেটা ছিল না, বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ আর কোনো সরকার করার সুযোগটা থাকবে না। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। অবশেষে ইরান ইসরায়েল সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র। বিটু বোমারু বিমান থেকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে দেশটি। এতে ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাইট 3টিতে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়ায় এমন উপকরণ আগে সরিয়ে নেয়ার দাবি করে এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। রাষ্ট্র টেলিভিশনে বলা হয়েছে, এই মুহূর্ত থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান ও সেনা ঘাঁটিগুলো ইরানের বৈধ টার্গেটে পরিণত হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা, আলোচনা, বিশ্লেষণ, শঙ্কা চলছিল গত এক সপ্তাহ ধরেই। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল 2 সপ্তাহের মধ্যেই নেওয়া হবে সিদ্ধান্ত। এ ঘোষণার 3 দিনের মাথাতেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে অভিযানের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ব্যবহৃত বিমানগুলো এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। পরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তুলে ধরেন বিস্তারিত। দাবি করেন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মার্কিন সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় নির্ভুল হামলা চালিয়েছে। আমাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতাকে ধ্বংস করা। আমি বিশ্বকে জানাচ্ছি যে আমাদের অভিযান অসাধারণ সাফল্য পেয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। That was their specialty. ইরানে এই অভিযানে বিশেষ বোমারু বিমান B-2 বোম্বার ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম। রিফুয়েলিং ছাড়াই 11,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধবিমান। একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম এটি। বিভিন্ন গণমাধ্যমের দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে 6টি বাংকার ব্লাস্টার বোমা। নিজ দেশের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটি। তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে হুমকি দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রত্যেক মার্কিনই এখন ইরানের টার্গেট। দেশটির ঘাঁটিসহ সব সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য বানানোর হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
ইরানের শত্রুরা ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। দুর্ভাগ্যবশত এই অবৈধ পদক্ষেপটি আইএই এর উদাসীনতা ও সহযোগিতার কারণে হয়েছে। ইরান জানায় ধ্বংস হয়ে গেছে ফোর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশ ও বহির্গমন পথ, ক্ষয়ক্ষতি হয়েছে বাকি দুটোতেও। তবে এখন পর্যন্ত কোথাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হামলার পর এবার ইসরায়েলের 10 স্থানে পাল্টা মিসাইল ছড়েছে ইরান। ইসরায়েলের মধ্যে ও উত্তরাঞ্চলে রকেট মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে রাজধানী তেল আবিব, হাইফা, কার্মেল সহ অন্যান্য জায়গায়। সাইরেন বেজে ওঠে তেল আবিব, জেরুজালেমে। ইরানের হামলায় অন্তত 10 ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গিয়েছে। হামলা থেকে সুরক্ষায় বাসিন্দাদের আবারও বম শেল্টারে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইরানে হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের। অনেকে বলছেন ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করেছে ওয়াশিংটন। বলা হচ্ছে কেবল পারমাণবিক স্থাপনা ধ্বংসই নয়, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনও ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। বিশ্লেষকরা আরও বলছেন এই পদক্ষেপের কারণে ঝুঁকিতে পড়েছেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত 40,000 মার্কিনী। তবে কি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য? ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে জোরালো হচ্ছে এই শঙ্কা। মার্কিন পদক্ষেপ নিয়ে কি বলছেন বিশ্লেষকরা? বলা হচ্ছে সংঘাতে সরাসরি অংশ নিয়ে তেল আবিবের আবদার পূরণে কাজ করেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে যে উচ্চাকাঙ্ক্ষা দেখাচ্ছেন তা বাস্তবায়নেই কাজ করছে ট্রাম্প প্রশাসন। তাদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। আমি মনে করি যুক্তরাষ্ট্র যা করেছে তা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কিছুই না। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পাশাপাশি দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনও তাদের উদ্দেশ্য। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ছিল বোমা মেরে সমস্যার সমাধান হবে না। ইরানের নীতি পরিবর্তন করতে পারবে না তারা। তাদের এই পদক্ষেপ পুরো অঞ্চলকেই বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সম্পদ, স্থাপনা এবং 40,000 কর্মী ও সেনাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান সতর্ক করে দিয়েছিল যে তাদের ভূখণ্ডে হামলা যুদ্ধে সামিল হবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এর অর্থ হলো এই অঞ্চলে অবস্থিত সমগ্র মার্কিন সম্পদ, 40,000 মার্কিন কর্মী এবং সেনা এখন সম্ভাব্য ইরানি প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরিস্থিতি কি হবে তা নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপের উপর। বিশ্লেষকরা অবশ্য বলছেন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাতে যুক্তরাষ্ট্রের 19টি ঘাঁটির সুরক্ষা এখন ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পরেই এগুলো নিরাপত্তা ঘিরে তৎপরতা দেখা গেছে। এবার ইরানের সরাসরি মার্কিন হামলার পর ধারণা করা যায় একেবারে হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান। এরই মধ্যে কড়া হুঁশিয়ারিও দিয়েছে তাদের রেঞ্জের মধ্যেই রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত 40,000 মার্কিনী ও সেনা ঘাঁটিগুলো। ভূমধ্যসাগর উপকূলে সিরিয়া থেকে ইরাক হয়ে উপসাগরীয় দেশ কাতার, ওমান, বাহরাইন, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত, মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের সামরিক জাল ছড়িয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। 1958 সালের জুলাইয়ে লেবানন সংকটের সময় বৈরুতে কমব্যাট ট্রুপস পাঠানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। একে একে ঘাঁটি গেড়েছে অঞ্চলটির 19টি স্থানে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী 2025-এর মাঝামাঝি এসে বর্তমানে 40 থেকে 50,000-এ দাঁড়িয়েছে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা। স্থায়ী এবং অস্থায়ী দুইভাবেই সামরিক অবস্থানের নেটওয়ার্ক পরিচালনা করে যুক্তরাষ্ট্র। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 8টি স্থায়ী ঘাঁটি। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পরই আলোচনায় এসব ঘাঁটি ও অবস্থানরত সেনাদের সুরক্ষা। তেহরান এরই মধ্যে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। সেক্ষেত্রে তাদের প্রাথমিক টার্গেট হতে পারে কোন মার্কিন ঘাঁটিগুলো।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা কাজ করে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স হিসেবে। বিশ্লেষকদের ধারণা 10,000 সেনা অবস্থান সম্বলিত ঘাঁটিটি হতে পারে ইরানের অন্যতম টার্গেট। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি NSA, যেখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5th ফ্লিট। দূরবর্তী মার্কিন যুদ্ধজাহাজ আর এয়ারক্রাফটের নিরাপত্তা পরিচালনাকারী ঘাঁটিটি হতে পারে তেহরানের লক্ষ্য। কুয়েত সিটি থেকে 34 মাইল দূরে অবস্থিত ক্যাম্প আরিফজান থেকে প্রাথমিক রসদ সরবরাহ করা হয় কাছাকাছি মার্কিন আস্তানাগুলোয়। ইরাক সীমান্ত থেকে 20 মাইল দূরে অবস্থান কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটির। যুক্তরাষ্ট্রের নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আকাশপথে মহড়ার কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটি, তাই ইরানের নজরে থাকতে পারে এগুলো। কুদস ফোর্স নেতা কাশেম সোলেইমানি হত্যার প্রতিশোধে 2020 সালে ইরানের হামলার টার্গেট হয়েছিল ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি। দেশটির ইরবিলে রয়েছে হারির বিমান ঘাঁটিও। কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি দুটিকে ধরা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেঞ্জের মধ্যেই। সিরিয়ার দক্ষিণে ইরাক জর্ডান সীমান্তবর্তী আলতানফ থেকে মাত্র 12 মাইল দক্ষিণে টাওয়ার 22 আউটপোস্ট, যেখানে 2024 সালে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ গিয়েছিল 3 মার্কিনীর। ধারণা করা যায় প্রক্সি গ্রুপ দিয়েই সেখানে অভিযান চালাতে পারে তেহরান। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা। রেজা, ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র যে জড়িয়ে গেল, এই কারণে বিশ্বজুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যে কি প্রভাব পড়লেও কি ধরনের প্রভাব পড়তে পারে? সোহার, প্রভাবটা আসলে পড়বে এবং সেটি প্রভাবটা ইতিমধ্যে পড়া শুরু করেছে। আপনি জানেন, আমি একটু বিস্তারিত যদি ছোট করে বলতে চাই, সেটি হচ্ছে যে এই সংকটের শুরুটা কিন্তু শক্তিমত্তা প্রদর্শন কিংবা শক্তিমত্তাকে জানান দেয়া, বিশেষ করে ইরান ইসরায়েল তাদের শক্তিমত্তাকে, বিশেষ করে পারমাণবিক শক্তিমত্তা, সামরিক শক্তিমত্তা, সেইটিকে জানান দিতেই কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা জানছিলাম যে যুদ্ধের বিভিন্ন কার্যক্রম তাদের মধ্যে চলছে এবং সেখানে অবশেষে যুক্তরাষ্ট্রের সমর্থন, সেটিকে একভাবে ইরানকে যখন সমর্থন করেছে যুক্তরাষ্ট্র, সেটি আসলে মধ্যপ্রাচ্যে আলাদা ধরনের একটি প্রভাব পড়বে এবং প্রভাবগুলো ঠিক কী কী জায়গায় পড়ছে সেটি মূলত আর্থসামাজিক প্রেক্ষাপট, সামাজিক নিরাপত্তা কিংবা সেখানে যে স্থানীয় অধিবাসীদের যে সাধারণ জীবনযাপন, বিশেষ করে দুই অঞ্চলেই সেটিও কিন্তু আসলে প্রভাবিত হবে এবং সেই আর্থসামাজিক প্রেক্ষাপটে শুধুমাত্র ইরান ইসরায়েলের মধ্যেই পড়বে সেটি কিন্তু না, পুরো মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু এর প্রভাব পড়বে। আপনি জানেন ইসরায়েল ইতিমধ্যে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে তাদের যে মার্কিনীদের 40,000 মধ্যপ্রাচ্য জুড়ে 40,000 যে মার্কিনী সেনা রয়েছে এবং 19টি ঘাঁটি রয়েছে, সেটিকেও তারা এখন তাদের যে যুদ্ধাংশী যে মনোভাব সেটির আওতায় এনেছে। ফলে সেখানেও যে কোনো ধরনের হামলা চালাতে পারে ইসরায়েলের পক্ষ থেকে। ইরানের যে অবস্থান, ইরানের যে অবস্থান সেটি তারা আসলে বারংবার জানাচ্ছিল এবং ইসরায়েল ব্যাপারটিকে সমর্থন করেছে। তবে এখানে একটু বলে রাখা ভালো, সেটি আন্তর্জাতিকভাবে কিভাবে আরও ছড়িয়ে পড়তে পারে। আপনি এখানে আসলে বিশেষ করে যে যুক্তরাষ্ট্রের অন্যতম পরাশক্তি কিংবা প্রতিদ্বন্দ্বী বলা হয় যাদেরকে, রাশিয়া কিংবা চীন, তাদের অবস্থানটা কি হবে ইরান ইসরায়েলের যে এই যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে অবস্থান নেয়া, সেটির ক্ষেত্রে এখন যদি রাশিয়া বিশেষ করে তারা যদি ইসরায়েলের বিপক্ষে গিয়ে ইরানের পক্ষে আসে, তাহলে কিন্তু সেখানে সেই যুদ্ধ যে পরিস্থিতি সেটি আসলে ক্রমান্বয়ে কিন্তু বাড়তে পারে এবং সেটি যদি ক্রমান্বয়ে বাড়ে, সেই পরিস্থিতি আসলে পুরো বিশ্বের জন্যই আসলে নেতিবাচকভাবে রূপ নিবে এবং সেই কথাটাই কিন্তু আমরা বলছিলাম। এবং সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা যাদের, জাতিসংঘ, তাদের অবস্থান কি হবে এবং ইতিমধ্যে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক করবার জন্য আহ্বান জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে এবং তার পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে সেটি কিন্তু এখন সবচাইতে দেখার বিষয় যে সেটি সমঝোতা আসলে হয় কিনা। যদি সমঝোতা হয়, পুরো বিশ্বের জন্য কিন্তু সেটি ইতিবাচক আকারে আসবে। সোহার, রেজা বলছিলেন সমঝোতার কথা, যেটার এখনো আমরা কোনো খবর পাইনি এখন পর্যন্ত। সেক্ষেত্রে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় আরও, সেক্ষেত্রে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব বাণিজ্য আর বাংলাদেশ সহ পুরো এশিয়ায় কেমন প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি?
সোহার একটু পেছনে যাওয়া দরকার। আপনি জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধটি এখন পর্যন্তভাবে চলমান রয়েছে এবং তার পরবর্তীতে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব ছিল আসলে গাজার প্রতি, সেখানে ফিলিস্তিনিদের প্রতি, সেটির কিন্তু একটি প্রভাব কিন্তু ইতিমধ্যে পুরো বিশ্ব জুড়ে রয়েছে। ফলে সেই প্রভাবের রেশ কাটতে না কাটতেই আবার যে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ এবং সেখানে যুক্তরাষ্ট্রের সমর্থন, সেটিও কিন্তু একটি বড় ধরনের বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলবে। কেননা সেই বাণিজ্য ক্ষেত্রে নানান ধরনের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে যেই বাণিজ্য যোগাযোগ রয়েছে সেটি আসলে ব্যাহত হতে পারে। একই সাথে এশীয় অঞ্চলের সাথেও যে ধরনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সেটি ব্যাহত হতে পারে। আমি যদি একদম বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলি যে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় কিন্তু বাংলাদেশি নানা ধরনের শ্রমিক রয়েছে বা বাংলাদেশের কর্মী রয়েছে বা সেখানে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে। ফলে সেখানে যদি কোনো ধরনের অস্থিরতা তৈরি হয় সেই প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে বেশ কিছু দেশের মধ্যপ্রাচ্যের সাথে এবং সেটি খুব শক্ত অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হলে সেটির প্রভাব কিন্তু সেই এশীয় অঞ্চল কিংবা বাংলাদেশের ক্ষেত্রেও একটি পড়বে এবং সেক্ষেত্রে আবারও সেই প্রেক্ষাপটটিতে ফেলতে চাই যে আর্থসামাজিক যে প্রেক্ষাপটটি অবস্থান রয়েছে সেটি আসলে কতটা সচল রাখা যায়, সেটি মধ্যপ্রাচ্যের পুরো মধ্যপ্রাচ্যের জন্যই কিন্তু একটি এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে রয়েছে। আপনি জানেন যে সেখানে নানানভাবে 1958 সালের পরবর্তী সময় থেকে যে 19টি ঘাঁটির মাধ্যমে 40 থেকে 50,000 মার্কিন সেনা রয়েছে, তারাও কিন্তু সেই আর্থসামাজিক প্রেক্ষাপট কিংবা চলমান যে অর্থনীতির প্রেক্ষাপট সেটি ক্রমবর্ধমান বা ধাবিত করার লক্ষ্যে তাদেরও একটি অবদান রয়েছে। এখন কিন্তু তারাও নানান অংশে বিভিন্নভাবে তারাও একটা শঙ্কার মধ্যে, ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে দ্বিপাক্ষিকভাবে কিংবা বহুপাক্ষিকভাবে সব ধরনেরই কিন্তু একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাটাকে এখন কতটুকু মিনিমাইজ করা যায়, মিটিগেট করা যায়, সেটি আসলে লক্ষ্য। এবং সেক্ষেত্রে আমরা একটু আগে বলছিলাম যে জাতিসংঘের ভূমিকা হয়তো সবাই দেখতে চাইবে, তবে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা বা সমর্থন সেটিও একটা, যে এটিই তাদের শেষ হামলা কিনা বা এটা পরবর্তীতে আরও চলমান রাখবে কিনা, সেটিও কিন্তু এখন নানান ধরনের প্রশ্ন তৈরি করছে। সোহার, ধন্যবাদ রেজা, আপনাকে গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্ত হয়ে কথা বলছিলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। বিগত 3টি নির্বাচনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অপরাধী করে ইসিতে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে বিএনপির জাতীয় কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন। পরে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে প্রতিনিধি দলটি। সালাউদ্দিন খান জানান 19 জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং নির্বাচন সংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের নাম রয়েছে। তবে তালিকাটি চূড়ান্ত নয়, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। এর আগে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচনী জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। যে সংবিধান লঙ্ঘন করার জন্য তৎকালীন যে পরপর 3টি নির্বাচন কমিশনার 2014 এবং 2018 এবং 2024 সালে যে তারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন করেছে, এই নির্বাচনের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য এসেছি। সাবেক 3 নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার বিষয়ে আরো জানবো সহকর্মী লাভলি বিথির কাছ থেকে। বিথি, শেষ দিনে এখন পর্যন্ত কটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে আর এ সংক্রান্ত সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? সোহার, এখন পর্যন্ত আমরা 3টি দলকে দেখেছি নিবন্ধনের জন্য আবেদন করার জন্য। আর দুপুরের দিকে আম জনতা পার্টি আসবে এবং 3টার দিকে এনসিপি আসবে দল নিবন্ধনের জন্য আবেদন করার জন্য। এটি আজকে শেষ দিন এবং যতটুকু আমরা জানতে পেরেছি এরপর আজকের পরে হয়তো মেয়াদ বাড়ানো হবে না, সময়সীমা বাড়ানো হবে না। আর যেটি গুরুত্বপূর্ণ আজকে দিনে সেটি হলো যে এই প্রথম কিন্তু নির্বাচন কমিশনারদের শাস্তির জন্য নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। যদিও এখানে 2টি বিষয় আছে। একটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আরপিও আছে, সেই আরপিওতে নির্বাচনী আচরণবিধি সহ অন্যান্য বিষয় অনিয়মের জন্য, জাল ভোট সহ নির্বাচনে আইন ভঙ্গ করার জন্য শাস্তির বিধান রাখা আছে, কিন্তু কোনো অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কিন্তু কোনো সুনির্দিষ্টভাবে শাস্তির কথা কিন্তু বলা নেই, অর্থাৎ এরকম কোনো আইন দেয়া নেই।
আর গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা তিনি ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছিলেন এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে যাতে করে তদন্ত করা হয়, কোনো ব্যবস্থা নেওয়া হয় সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে, সেই বিষয়ে কিন্তু মতামত জানিয়েছিলেন এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবেও কিন্তু এই ধরনের একটি সুপারিশ রাখা হয়েছিল যে কোনো নির্বাচন কমিশনার তারা যখন নির্বাচন শেষ হওয়ার পর অবসর করবেন তারপর তাদের বিরুদ্ধে যেন কোনো অনিয়মের অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য একটি বিধান রাখা হয়েছিল যে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা যায়। যদিও বর্তমান নির্বাচন যে কমিশন আছে, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য 4 নির্বাচন কমিশনার, তারা কিন্তু এই আইনটির পক্ষে কিন্তু একমত না বলে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বারবার জানিয়েছেন। তারপর আজকে অভিযোগ করলো এবং তার ঘণ্টাখানেক 12টা নাগাদ শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে 19 জনের বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। তদন্তের পরে অন্যান্য যে ডিসি এসপি যারা আছেন, পুলিশের প্রধান কমিশনার সাবেক যারা ছিলেন লাস্ট 3টি নির্বাচনে, তাদের যারা যারা সংশ্লিষ্ট ছিল তাদের সবার নামে কিন্তু তদন্ত করে আনা হবে সেটা প্রত্যাশা করি। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে বর্তমান নির্বাচন কমিশন তার সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিবে কিনা। আপনারা কি বুঝতে পেরেছি বিধি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের 5ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। সকাল 11:30টায় শুরু হওয়া বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে আনতে উচ্চকক্ষে ক্ষমতার বিন্যাসের পক্ষে অনেক রাজনৈতিক দল। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একজন স্বৈরাচার হয়েছিল, সেটি মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেয়া ঠিক হবে না। আগামী 2 দিন মুলতবি থাকবে বৈঠক। তারা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন, এটাই তো পরিবেশ, এটাই তো পরিস্থিতি। এই কারণেই তো আমরা এখানে আসতে পারলাম। এইটা একটু বিবেচনায় রেখে কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। প্রধানমন্ত্রীর লিমিট করবেন, হাত পা বাঁধবেন বা ক্ষমতা কমিয়ে দেবেন, এনসিসির ক্ষমতা বৃদ্ধি করে দেবেন, তাহলে পরে এক্সিকিউটিভের ফাংশনটা নিয়ন্ত্রিত হবে এবং প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দিবেন। এগুলো যদি সব একসাথে আলোচনা না আসে প্যাকেজ হিসাবে, তাহলে পরে পিসফুল হিসাবে কোনো সমাধান তো আসতে আমার মনে হয় যে পারবেন না। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলেও হল ত্যাগ করবে না কলেজের শিক্ষার্থীরা। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর ভাতুরী। ভাস্কর, কিছুক্ষণ আগে তো ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষ হয়েছে, সেখানে কি ধরনের আলোচনা হয়েছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। সোহার, মূলত 2টি বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে হল যে পরিত্যক্ত, সেই পরিত্যক্ত হলের বিষয়ে শিক্ষার্থী এবং শিক্ষক দুপক্ষই কিন্তু একমত। তবে শিক্ষার্থীদের যে একাডেমিক কার্যক্রম বন্ধ করে একটি যে আলটিমেটামের যে ঘোষণাটি, সেই ঘোষণাটার সাথে কিন্তু একমত হতে পারছেন না এখনও শিক্ষকরা। সকাল 10:30 থেকে শিক্ষার্থীদের আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটি অংশ ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে কিন্তু বৈঠক করেছেন এবং যেখানে অন্যান্য শিক্ষকরাও ছিলেন। বৈঠকের পর শিক্ষার্থীরা কিন্তু বলেছেন আগামী 24 ঘন্টার মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলকে অবশ্যই ফজলে রাব্বি হলের যে আবাসিক ভবনগুলো রয়েছে সেই আবাসিক হলগুলোতে এসে তাদেরকে পরিদর্শন করতে হবে এবং যদি এই 24 ঘন্টার মাঝে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন না হয় তাহলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এর বিপরীতে কিন্তু শিক্ষকরাও কথা বলেছেন। শিক্ষকরা কিন্তু বলেছেন যে হলের যে খুব বাজে অবস্থা, অর্থাৎ পরিত্যক্ত অবস্থা, এই বিষয়ে কোনো দ্বিমত নেই এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে শিক্ষকরাও শতভাগ একমত। তবে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে দ্রুততম সময়ে তার বাস্তব ফল পাওয়া খুবই কষ্টসাধ্য, যার জন্য শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে হয়তোবা একদিন, প্রথম দিন না হলে দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন হলেও শিক্ষার্থীদের বুঝিয়ে পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে এবং একই সাথে যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে সেগুলোর অ্যালটমেন্ট বাতিল করে দিয়ে নতুন করে শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে অর্থাৎ হলের সিট, সেগুলো অ্যালটমেন্টের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এবং যত দ্রুত সম্ভব একাডেমিক যে কার্যক্রম, সে কার্যক্রম চালু করাই এখন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষকদের প্রধান উদ্দেশ্য। সোহার। ভাস্কর, আপনাকে ধন্যবাদ। সদর দপ্তর সহ সব ব্যাটালিয়নে হিউম্যান রাইটস সেল বা মানবাধিকার শাখা খুলেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এর মধ্যে কাজও শুরু করেছে সেলগুলো। র্যাবের মিডিয়া উইং জানিয়েছে সিনিয়র ও জুনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে এই সেল। বিভিন্ন অপারেশন, তদন্ত এবং জিজ্ঞাসাবাদের সময় যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় সেসব তদারকি করবে এই শাখা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
প্রতিষ্ঠার পর থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের জম হিসেবে নাম ডাক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের। কিন্তু সম্প্রতি গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী বাহিনীটি 2009 থেকে 2024 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলীয় নেতাকর্মীদের ঘায়েলের অস্ত্র হয়ে ওঠে। রিপোর্ট বলছে বিশেষায়িত এই বাহিনীর হাতে গুম হয়েছে বহু মানুষ। 5 আগস্টের পর থেকে স্পষ্ট পরিবর্তন এসেছে র্যাবে। সরকারের সংস্কারের দিকে তাকিয়ে না থেকে বাহিনীটি নিজেরাই অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। দীর্ঘ 15 বছর যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সে বাহিনী এবার নিজেদের প্রতিটি ব্যাটালিয়নে মানবাধিকার সেল প্রতিষ্ঠা করেছে। সারা দেশের সেলগুলো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবে সদর দপ্তরের হিউম্যান রাইটস সেল। আমাদের প্রত্যেকটি ব্যাটালিয়নের যে অধিনায়ক, উপ অধিনায়ক এবং তাদের আওতায় আরও 3 জন করে অফিসার নিয়োগ করে এবং একজন ল অফিসার সমন্বয় তৈরি করে এই হিউম্যান রাইটস সেলগুলো গঠন করা হচ্ছে। প্রত্যেকটি অপারেশনের খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা বিষয়ে পর্যবেক্ষণ করা, যে সেখানে কি কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে কিনা। যদি কোথাও হয়ে থাকে সাথে সাথে এটা আমাদেরকে নোটিফাই করা হয়, মুহূর্তের মধ্যে আমরা এটা জানতে পারছি। এই কর্মকর্তা জানান, মানুষের জন্য র্যাব, তাই মানুষ যেভাবে দেখতে চায় সেভাবেই চলবে এলিট ফোর্সটি। পশ্চিমা বিশ্বে কীভাবে করে হিউম্যান রাইটসগুলোকে সংরক্ষণ করে তারা পাশাপাশি কীভাবে তাদের অভিযানগুলো পরিচালনা করছে, এই ট্রেনিং কার্যক্রমগুলো কিন্তু বর্তমানে চলমান রয়েছে। এবং আমরা আশাবাদী, অত্যন্ত আশাবাদী যে অবশ্যই এর প্রতিফলন আপনারা এখন র্যাবের কাজকর্ম সবকিছুতে আপনারা দেখতে পাবেন। মানবাধিকার কর্মীরা বলছেন, সরকারি পর্যায় থেকে এমন কিছু সংস্কার আনা হোক যাতে কোনো বাহিনী আর গুম খুনের মতো মারাত্মক অপরাধে জড়িয়ে না পড়ে। জাতিসংঘ ঘোষিত যে গুমের শিকার ব্যক্তিদের ব্যাপারে যেটা কনভেনশন, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সিগনেচার করেছে, অভ্যন্তরীণ আইন তৈরি করা অর্থাৎ ডোমেস্টিক ল তৈরি করা গুমের উপর, বাংলাদেশে যেটা ছিল না। এর ফলে বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের মানবতা বিরোধী অপরাধ আর কোনো সরকার করার সুযোগটা থাকবে না। মানবাধিকার সেল প্রতিষ্ঠার পর মানবাধিকার কর্মী, রাজনৈতিক নেতা এবং বিশিষ্টজনরা যে কোনো সময় পরিস্থিতি পর্যবেক্ষণে র্যাবের কার্যালয়গুলো পরিদর্শন করতে পারবেন বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য ঘোষিত 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আগামী 1 জুলাই থেকে এই বাজেট বাস্তবায়ন শুরু হবে। ঘোষিত বাজেটে তেমন কোনো পরিবর্তন আসেনি, তবে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করা হয়েছে। 2,26,000 কোটি টাকার বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা ঋণ নেবে, আর বিদেশি উৎস থেকে গ্রহণ করবে 1,01,000 কোটি টাকা। এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে বেশি আলোচনা হয়নি। অর্থ বিভাগের ওয়েবসাইটে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে। কয়েকটি চেম্বার ও অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে, কেউ আবার বৈঠক করেছেন অর্থ উপদেষ্টার সঙ্গে। চলতি অর্থ বছরের মূল বাজেটে 62টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে 7,97,000 কোটি টাকার নিট বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে 10টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে 1,30,000 কোটি টাকা। বাকি 52টি মন্ত্রণালয় ও বিভাগের বাজেট কারো কমেছে, কারো অপরিবর্তিত রয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন। পরে বৈঠক শেষে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, বিশেষভাবে ট্যারিফ নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চান তারা। মতপার্থক্য ভিন্ন মত থাকবেই, যে জায়গায় ঐক্য হবে সেখানেই কাজ করা হবে। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারাও অনুধাবন করতে পারছে এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। দুই দেশের মধ্যে আরও বিভিন্ন ট্রেড কীভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সেটা আলোচনায় আসছে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে
ফলাফল পুনর্বিবেচনার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরি প্রত্যাশীরা। প্রেস ক্লাবের সামনের পুরো রাস্তা আটকে দিলে পুলিশের সাথে চাকরি প্রত্যাশীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন প্রায় 23,000 ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য ও জুলুমের শিকার। অনেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। এ সময় এনটিআরসিতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর রয়েছে বলেও অভিযোগ করেন। এর আগে গত 4 জুন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। 81,209 জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন, তার মধ্যে 60,521 জন পাশ করেছেন। বিভ্রান্ত করছে চালের বাজার। সবশেষ মৌসুমে বাম্পার ফলন সত্ত্বেও দাম চড়া। ঈদের পর সব ধরনের চালের দর বেড়েছে বস্তা প্রতি প্রায় 200 টাকা। দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছে না ভোক্তা। আর ব্যবসায়ীদের অজুহাত, লম্বা ছুটিতে বাজার তদারকি হয়নি, সেই সুযোগে ধান মজুত করেছে অসাধু চক্র। চাহিদা কমে যাওয়ায় কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী এশিয়ার চালের বাজার। সবচেয়ে বড় রপ্তানিকারক ভারতে প্রতি টন খুদ সহ সেদ্ধ চালের দর নেমে এসেছে $378। ডলারের বিপরীতে বাথের বিনিময় মূল্য কমায় একই প্রবণতা থাইল্যান্ডের বাজারে। অথচ সবশেষ মৌসুমে বাম্পার ফলনের পরও উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। ঈদের আগে প্রতি কেজি মিনিকেটের দাম ছিল 75 টাকা, এখন সেই চাল কিনতে লাগবে 78 থেকে 80 টাকা। কেজিতে 2 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 28 চাল। নাজির সাইলে হাত দেওয়ার জো নেই মধ্যবিত্তের, অথচ সরবরাহ স্বাভাবিক। আগের মতোই কৃষি মার্কেট আর বাবুবাজার থেকে রাজধানীর বিভিন্ন দোকানে পিকআপ ভর্তি করে আসছে চাল। ঈদের পরে চালের দাম কমবে, অনেক কোম্পানির চাল দেয় না, এই হিসাব করে চালের দাম কমবে, চাল আসতেছে। এখন ঈদের পরে না যাইতে 2 দিন না যাইতে 1 কেজিতে মনে করেন 5 থেকে 60 টাকা বাড়ছে। নতুন করে মেল থেকে মাল আনে নাই, যে মাল ছিল ওই মালের দামে বাড়াই দিচ্ছে। আমরা এর আগে যে মালটা পরশুদিন যে মালটা কিনছি 75 টাকা, এখন চাই 77 টাকা। কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে চাতালে ধান শুকানোর কষ্ট ছিল, তাই দাম বাড়ত। কিন্তু এখন প্রায় সবই অটো রাইস মিল। ধান মেশিনে দিলে মুহূর্তেই বেরিয়ে আসছে চাল। এখানে পাক্ষিক উৎপাদন সক্ষমতা 3 গুণের বেশি মজুত করার নিয়ম নেই, কিন্তু সেই নিয়ম মানছেন না অনেকে। মজুদের অভিযোগ আছে কর্পোরেট বেনিয়াদের বিরুদ্ধেও। মৌসুমী ব্যবসায়ী যাদের কোনো লাইসেন্স নেই, টাকা আছে, এরা এই ধরনের কিছু সংখ্যক ভালো সংখ্যক লোক এরা কিন্তু ধানটাকে স্টক করে নিচ্ছে। আপনার শুকনো ধান করেছে, স্টক করে নিচ্ছে, করে নিয়ে মার্কেটটা কিন্তু ক্রাইসিস করছে। তাই বলে এই চালের দাম বাড়াতে কিন্তু মিল মালিকের কোনো ভূমিকা নাই। এবারে আমরা হিসাব মিলাইতে পারতেছি না, আমরা চাল বেশি মনে লস করতেছি, এরকম একটা সিস্টেম চলেছে। আর প্রত্যেকটা চাউলে এভারেজে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা করে বাড়ছে। কুরবানি ঈদের পর থেকে ওয়েদারটা ভালো হয়ে গেছে, আর ঈদ মৌসুমের ধান সবাই শুকায় স্টক করতেছে। এখন কৃষকরা নিজেরাই ধান স্টক করতেছে, ব্যবসায়ীদেরকে স্টক করতে হয় না। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে 8.5 লাখ টন চাল আমদানি চুক্তি করেছে সরকার। এর মধ্যে 40% চাল খালাস হবে মংলা বন্দরে, বাকি 60% আসবে চট্টগ্রাম বন্দর দিয়ে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ধরা পড়ছে পর্যাপ্ত ইলিশ, তারপরও ভোলায় কেজি প্রতি মাছ বিক্রি হচ্ছে 2000-এর ওপর। এছাড়া ঊর্ধ্বমুখী কোরাল সহ অন্যান্য মাছের দামও। ক্রেতাদের অভিযোগ, নজরদারির অভাবে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা, অথচ নিষেধাজ্ঞা না থাকায় বাজারে মাছের যোগান পর্যাপ্ত। 1 কেজি ওজনের নদীর ইলিশ 2000 টাকা আকার ভেদে বাড়তে থাকে দাম। কোরালের কেজি 1100, নদীর পাঙাশ 900, চিংড়ি কিনতে গুনতে হচ্ছে 900 থেকে 1800 টাকা পর্যন্ত। পুকুর ঘেরের রুই কাতলার কেজি 400 থেকে 550, 450 টাকার তেলাপিয়াও আছে কিচেন মার্কেটে। চাষের শিং, কই বিক্রি হয় 700 টাকা কেজিতে। সব মিলিয়ে দামের ঊর্ধ্বগতি নিয়ে বিপাকে ক্রেতারা। বলছেন মাছের পর্যাপ্ত যোগান থাকলেও প্রশাসনের নজরদারি নেই।